বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মিঠি ছদ্মবেশ ধারণ করে একজন অভিজ্ঞ ডাক্তারকে সঙ্গে নিয়ে তিপাটি বাড়িতে পৌঁছে যায় তার প্রিয় নানি আন্নাপূর্ণার চিকিৎসা করার উদ্দেশ্যে। বহুদিন পর নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে মিঠির বুকটা হু হু করে ওঠে। নিজের পরিচয় গোপন রাখতে হলেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছিল। মনে মনে সে বলতে থাকে, নানি, আমি ফিরে এসেছি, তোমাকে সুস্থ না করে আমি কোথাও যাব না। আর রানা, তোমার কাছ থেকেও আজ না হয় কাল সত্যিটা আমি জেনেই ছাড়বো। ঠিক তখনই দূর থেকে সে দেখতে পায় রানা আর মিনুকা একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। কিছুক্ষণ পর মিনুকা ইচ্ছে করেই রানার খুব কাছে চলে যায়। সেই দৃশ্য দেখে মিঠির বুকটা মোচড় দিয়ে ওঠে। সে মনে মনে ভাবে, তাহলে কি সত্যি আমাকে পাহাড় থেকে ফেলে দিয়ে রানা মিনুকাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে? চোখের কোণে জল জমলেও নিজেকে শক্ত করে নেয় সে। বাড়ির ভেতরে ঢুকতেই সুমনা ছদ্মবেশী মিঠি ও ডাক্তারকে সাদরে স্বাগত জানায়। সুমনা জানায়, আমার মা আন্নাপূর্ণার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আপনি যদি কিছু করতে পারেন তাহলে আমাদের পরিবার আপনার কাছে সারা জীবন ঋণী থাকবে। ছদ্মবেশী মিঠি শান্ত গলায় উত্তর দেয়, চিন্তা করবেন না, আমি সর্বোচ্চ চেষ্টা করব, তবে রোগীকে শান্ত পরিবেশে রাখতে হবে। এদিকে রানা বারবার ছদ্মবেশী মিঠির দিকে তাকিয়ে থাকে। কেন যেন তার মনে হচ্ছিল এই কণ্ঠস্বর, এই চোখ দুটো সে আগে কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই সে বুঝতে পারছিল না। ডাক্তার আন্নাপূর্ণাকে পরীক্ষা করতে শুরু করলে ছদ্মবেশী মিঠি খুব যত্ন করে নানির হাত ধরে বসে থাকে। সেই দৃশ্য দেখে মিনুকা হঠাৎ বলে ওঠে, আপনাকে দেখে মনে হচ্ছে উনি আপনার খুব আপনজন। ছদ্মবেশী মিঠি হেসে উত্তর দেয়, মানুষের প্রতি মায়া থাকলে আপন মনে হয়, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে এই বাড়ির মানুষের অসুস্থতা নিয়ে আপনার বিশেষ মাথা ব্যথা নেই। কথাটা শুনে মিনুকার মুখের হাসি মিলিয়ে যায়। সে মনে মনে ভাবে, এই মেয়েটা যদি বেশি ঘাটাঘাটি করে তাহলে আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। এদিকে ডাক্তার সবাইকে জানায় আন্নাপূর্ণার শারীরিক অবস্থার উন্নতি সম্ভব, তবে তাকে কোনো ধরনের মানসিক চাপ দেওয়া যাবে না। এই কথা শুনে পুরো পরিবার যেন নতুন করে আশার আলো দেখতে পায়। সুমনা আবেগে ছদ্মবেশী মিঠির হাত ধরে বলে, আপনারা যদি কয়েকদিন আমাদের বাড়িতে থাকেন তাহলে আমরা খুব উপকৃত হব। ভেতরে ভেতরে আনন্দে ভরে উঠলেও ছদ্মবেশী মিঠি শান্তভাবেই বলে, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি কয়েকদিন এখানেই থেকে রোগীর দেখাশোনা করব। কথাটা শুনে রানা যেন অদ্ভুত এক স্বস্তি অনুভব করে। রাত নামতেই বাড়ির পরিবেশ একেবারে বদলে যায়। সবাই ঘুমিয়ে পড়লেও মিনুকা চুপিসারে স্টোর রুমের দিকে যায়। সেখানে একজন অচেনা লোকের সঙ্গে তার দেখা হয়। লোকটি বলে, আন্নাপূর্ণার কাছ থেকে পাসওয়ার্ড না পেলে সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। মিনুকা রাগান্বিত গলায় উত্তর দেয়, আমি যেভাবেই হোক পাসওয়ার্ড বের করব, আর দরকার হলে রানাকেও ব্যবহার করব। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ছদ্মবেশী মিঠি কথার কিছু অংশ শুনে ফেলে। যদিও পুরো বিষয়টা বুঝতে পারে না, তবুও তার সন্দেহ আরও গভীর হয়। পরদিন সকালে রানা ছদ্মবেশী মিঠিকে বাগানে একা পেয়ে বলে, আপনাকে কোথায় যেন আগে দেখেছি, আপনার চোখ দুটো খুব পরিচিত লাগছে। ছদ্মবেশী মিঠি হেসে বলে, হয়তো ভুল করছেন, পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষ থাকে। কিন্তু রানার মন কোনোভাবেই সেই উত্তর মেনে নিতে পারে না। সে মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মধ্যে কেন বারবার মিঠির ছায়া দেখতে পাচ্ছি। ঠিক সেই সময় মিনুকা আবার নতুন নাটক শুরু করে। সে সবার সামনে ঘোষণা দেয়, রানা খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করবে, আন্নাপূর্ণাও সুস্থ হয়ে আমাদের আশীর্বাদ করবেন। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। রানার রাগে গর্জে ওঠে, আমি কখন এমন কথা বলেছি? কিন্তু মিনুকার সঙ্গে সঙ্গে কান্নার অভিনয় শুরু করে। ফলে পরিবারের অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে। ছদ্মবেশী মিঠি এবার সিদ্ধান্ত নেয় যে শুধু সন্দেহ করে লাভ নেই, প্রমাণ সংগ্রহ করতে হবে। তাই সে রাতে বাড়ির বিভিন্ন জায়গায় নজর রাখতে শুরু করে। গভীর রাতে সে দেখতে পায় মিনুকা আবার আন্নাপূর্ণার ঘরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু ঠিক তখনই আন্নাপূর্ণা ঘুমের ঘোরে একটি নাম উচ্চারণ করেন, মিঠি, মিঠি ফিরে আয়। এই কথা শুনে ছদ্মবেশী মিঠির চোখে জল চলে আসে। সে দৌড়ে গিয়ে নানির হাত ধরে ফিসফিস করে বলে, আমি এসেছি নানি, আমি তোমার কাছেই আছি। অন্যদিকে রানা একা বারান্দায় দাঁড়িয়ে পুরনো স্মৃতি মনে করছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে মিঠি আর বেঁচে নেই। নিজের মনেই বলতে থাকে, মিঠি, যদি তুমি কোথাও থেকেও থাকো একবার ফিরে এসো, আমি তোমাকে সব সত্যি বলবো, আমি কখনোই তোমার ক্ষতি চাইনি। দূর থেকে এই কথাগুলো শুনে ছদ্মবেশী মিঠির বুক কেঁপে ওঠে। তার মনে আবারও প্রশ্ন জাগে, যদি রানা সত্যিই নির্দোষ হয়? পরদিন সকালে মিনুকা ইচ্ছে করেই রানার হাত ধরে বাড়ির সবার সামনে হাঁটতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী মিঠি সেখানে এসে দৃশ্যটা দেখে স্তব্ধ হয়ে যায়। তার চোখ ভিজে ওঠে। সে মনে মনে বলে, আমি কি তাহলে ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম, নাকি সবকিছুই একটা বড় ষড়যন্ত্র? কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ এখন আবেগে ভেসে গেলে সত্য কখনোই সামনে আসবে না। এরপর হঠাৎ করেই বাড়িতে একটি রহস্যময় চিঠি এসে পৌঁছায়।
চিঠিতে লেখা থাকে, যে রাতে মিঠিকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল সেই রাতের আসল অপরাধী এখনও এই বাড়িতেই রয়েছে। সত্য জানতে চাইলে পুরনো গুদাম ঘরে এসো। চিঠিটি পড়ে রানা, ছদ্মবেশী মিঠি এবং মিনুকা তিনজনেই আলাদা আলাদাভাবে অবাক হয়ে যায়। প্রত্যেকেই সিদ্ধান্ত নেয় রাতে গুদাম ঘরে যাবে, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছে এমন এক সত্য যা পুরো পরিবারের জীবন চিরতরে বদলে দিতে পারে। এদিকে মিনুকা মনে মনে শপথ করে, সত্য সামনে আসার আগেই আমাকে সব প্রমাণ নষ্ট করতে হবে। আর ছদ্মবেশী মিঠি নিজের মনে দৃঢ় প্রতিজ্ঞা করে, এবার আর কাউকে ছাড়ব না, আমার উপর হওয়া অন্যায়ের বিচার আমি করেই ছাড়ব। রানা তখনও জানে না তার সবচেয়ে প্রিয় মানুষটি তার চোখের সামনেই ছদ্মবেশে দাঁড়িয়ে আছে, আর এই রহস্যের পর্দা উঠতে আর মাত্র কয়েকটি মুহূর্ত বাকি। এইভাবেই টিপাতি বাড়ির রহস্য আরও গভীর হতে থাকে। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর গোপন ষড়যন্ত্রে ভরা এই ঘটনাগুলো আগামী পর্বকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলবে। সত্যিই কি মিঠি নিজের পরিচয় প্রকাশ করবে? রানা কি জানতে পারবে আসল অপরাধীর নাম? মিনুকার সব ষড়যন্ত্র কি এবার ফাঁস হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে আবারও নতুন কোনো চক্রান্ত সবকিছু পাল্টে দেবে? রাত গভীর হতে না হতেই পুরো টিপাতি বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ, কিন্তু এই নীরবতার আড়ালেই যেন লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য। ছদ্মবেশী মিঠি ঘরের দরজা আস্তে করে খুলে বাইরে বেরিয়ে আসে। তার মনে তখন একটাই চিন্তা, আজ যেভাবেই হোক সত্যের আরও কাছাকাছি পৌঁছতে হবে। অন্যদিকে রানা সেই রহস্যময় চিঠির কথা ভেবে ঘুমাতে পারছিল না। সে নিঃশব্দে বাড়ির পেছনের পুরনো গুদাম ঘরের দিকে এগিয়ে যায়। ঠিক একই সময় মুখ ঢেকে মিনুকাও সেখানে পৌঁছে যায়, কিন্তু কেউই বুঝতে পারেনি দূর থেকে ছদ্মবেশী মিঠি তাদের প্রত্যেকের গতিবিধি লক্ষ্য করছে। গুদাম ঘরের দরজা খুলতেই ভেতর থেকে একটি অদ্ভুত শব্দ ভেসে আসে। রানা ভেতরে ঢুকে চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ একটি পুরনো কাঠের বাক্সের উপর একটি খাম দেখতে পায়। সে খামটি খুলতেই ভেতর থেকে একটি পুরনো ছবি মাটিতে পড়ে যায়। ছবিটিতে দেখা যায় পাহাড়ে যাওয়ার আগের দিন মিঠি, রানা এবং আরও একজন অচেনা মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আছে। ছবির পেছনে লেখা, আসল বিশ্বাসঘাতককে খুঁজে বের করো, তাহলেই মিঠির জীবনের রহস্য জানতে পারবে। ঠিক তখনই বাইরে কারোর পায়ের শব্দ শোনা যায়। রানা দ্রুত আলো নিভিয়ে লুকিয়ে পড়ে। ছদ্মবেশী মিঠিও জানালার আড়াল থেকে সবকিছু দেখছিল। কিছুক্ষণ পর মিনুকা ভেতরে ঢুকে চারদিকে তাকিয়ে রাগে বলতে থাকে, যেই এই চিঠি পাঠিয়ে থাকুক তাকে